নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজনৈতিক কর্মসূচি নয়, সেরা সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী। কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ, পরীক্ষা দিলেও আন্দোলন জারি রাখবেন শিক্ষকরা। উত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতা, উৎসস্থল অসম। তবে কি কালীঘাটের যুগ বালিকাণ্ডে? বিস্ফোরক সুকান্ত মজুমদার। কালো সাফারিতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে তল্লাশি, বিতর্কে মাইকেল মধুসূদন কলেজ। মালদায় দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভারম্ভ। যাদবপুর কাণ্ডে সিপিএম ও এসএফআই কে আক্রমণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উৎসবের আগে পিডব্লিউডির উদ্যোগে চলছে জিটি রোড সংস্কার। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। উত্তর পূর্ব সফর শেষে রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত কাটাবেন রাজভবনে, আর সোমবার সকালেই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে গুরুত্বপূর্ণ সেনা সম্মেলনে। রাজনৈতিক কর্মসূচি কিছু না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই উপস্থিতি শুধুই কি সামরিক নাকি কৌশলগত বার্তা? উত্তর পূর্ব সফর শেষে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে বিজেপি কর্মীদের অভিবাদন গ্রহণ করে তিনি কনভয়ে রাজভবনে যান এবং সেখানে তিনি রাত্রিবাস করবেন। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। প্রায় 3.5 ঘন্টা সম্মেলনে থাকার পর তিনি হেলিকপ্টার রেসকোর্স থেকে বিমানবন্দরে পৌঁছে দিল্লি ফিরে যাবেন। এবার প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক কর্মসূচি এই একমাত্র লক্ষ্য সেনাবাহিনীর সম্মেলনে যোগদান। তবে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে তার সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ, পরীক্ষা দিলেও আন্দোলন চলবে বলছেন চাকরিহারা শিক্ষকরা। আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে বহু চাকরিহারা যোগ্য প্রার্থী আবারও এই পরীক্ষায় বসেছেন, কিন্তু তাদের একাংশ জানিয়ে দিয়েছেন পরীক্ষা দিলেও আন্দোলন চলবে। তাদের দাবি যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক, নয়তো আমরণ আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে বিরোধী নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, সময় মতো নিয়োগ হোক, নইলে স্কুলগুলো উঠে যাবে। রবিবার রাজ্যে অনুষ্ঠিত হলো স্কুল সার্ভিস কমিশনারের একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্য শিক্ষকরা আবারও এই পরীক্ষায় বসেছেন। ঘাটাল মহকুমায় প্রায় 2866 জন পরীক্ষার্থী 4টি কেন্দ্রে পরীক্ষা দেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি, কড়া নজরদারি ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধের নির্দেশে জারি করে প্রশাসন। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানান, পরীক্ষার পর আন্দোলনের নতুন রূপরেখা ঠিক হবে। দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরি বহাল রাখতে হবে, নইলে আমরণ আন্দোলন চলবে। কিন্তু বলেছিলাম আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ, দুঃখ যে আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছি। মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগঠিত করুক, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলছেন, সেই ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায়, সেই দাবিতে তারা যেন আপোষহীন লড়াইয়ে থাকে। আমরা যেভাবে দুর্নীতির শিকার হয়েছি, তারা যেন সতর্ক থাকেন। দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আগাগোড়া লড়াইয়ে যেন তারা মাঠে ময়দানে কোর্টের লড়াইয়েও থাকেন। কেশপুরে পরীক্ষায় বসে কৃষ্ণগোপাল চক্রবর্তীও বলেন, পরীক্ষা দিলেও আন্দোলন চলবে এবং প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। আন্দোলন থেকে সরে আসেনি, লড়াই থেকে সরে থাকার কথাও নয়। লড়াই সংগ্রাম চলছে, লড়াই সংগ্রাম আগামী দিনে চলবে। আইন লড়াই যেভাবে আমরা লড়ছিলাম সুপ্রিম কোর্টে, সেখানেও আমাদের জায়গা শেষ হয়ে যায়নি। আইনি লড়াইও আমাদের চলবে, রাস্তার লড়াই চলবে। আজকে পরীক্ষাটা শেষ হয়ে তারপর একটা নতুন মাত্রায় আন্দোলন দেখবে। কারণ কেউ কোনোদিন কারোর অধিকার ছেড়ে দেয় না। আমরা ওটা ন্যায্য উপায়ে অধিকারটা অর্জন করেছিলাম, সেই অধিকারটা কেউ কেড়ে নিতে পারে না।
সরকার দুর্নীতি করেছে, সরকারকে আপনি শাস্তি দিন। কমিশন দুর্নীতি করেছে, কমিশনকে আবার পরীক্ষা কন্ডাক্ট করতে দিয়েছেন। আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল প্রশ্ন তোলেন, উত্তীর্ণ হলেও সবাই কি চাকরি পাবেন? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা পরীক্ষা বলা যায়, এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, সময় মতো নিয়োগ হোক, নইলে স্কুলগুলো উঠে যাবে। সুস্থভাবে পরীক্ষা হোক, এটা আমরা চাইবো। যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন। সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে, এই ভয়টা যেন মন থেকে যায়, এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক, কারণ নাহলে স্কুলগুলো উঠে যাবে। আসানসোলের রূপা কর্মকার কালো পোশাক পরে পরীক্ষায় অংশ নেন প্রতীকী প্রতিবাদ হিসেবে। আমি টিচার ছিলাম এবং এখনো আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা। তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, তারা একবার যোগ্যতা অর্জন করেও শিক্ষকতার সুযোগ হারিয়েছেন, এখন আবারও নতুন করে পরীক্ষা দেওয়া অন্যায়। তারা অভিযোগ করেন, টেন্টেড প্রার্থীদের তালিকা এখনো প্রকাশ করেনি এসএসসি। পরীক্ষা শেষে আন্দোলন আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রবিবার বিকেল 4:41 নাগাদ আচমকায় কেঁপে উঠল বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এমনকি কলকাতাতে অনুভূত হলো ভূমিকম্পের কম্পন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.9। উৎসস্থল অসমের ঢেকিয়াজুলি। আতঙ্ক ছড়ালো জনজীবনে, তবে আপাতত বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। ভূমিকম্পের অভিঘাত পৌঁছেছে নেপাল থেকে ভুটান পর্যন্ত। রবিবার বিকেল 4:41 নাগাদ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের ঢেকিয়াজুলি, যা অসম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা সহ বিস্তীর্ণ এলাকায়। এমনকি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও কম্পনের প্রভাব পৌঁছায়। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে সাধারণ মানুষের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বালি দুর্নীতিতে নতুন ধাঁধা। অরোরাকে সুকান্তের মন্তব্যে ইঙ্গিত কি কালীঘাটের দিকে? রাজ্য জুড়ে ইডির তল্লাশি চলাকালীনই বালি দুর্নীতিতে এক নতুন মোড়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে জল্পনা। ডিজি মাইনিং এর সঙ্গে জড়িত অরুণ সাফেরের যোগ রয়েছে এক রহস্যময় অরোরার সঙ্গে, আর সেই অরোরা নাকি শাসক দলের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ। এই নাম ঘিরেই এখন প্রশ্ন, বালি দুর্নীতির জাল কি কালীঘাট পর্যন্ত গড়াচ্ছে? সময় দেবে উত্তর, নাকি ইডি খুঁজে বার করবে সেই অরোরার আসল পরিচয়? রাজ্য জুড়ে বালি দুর্নীতি কাণ্ডে যে অরোরার যোগের কথা বলছেন সুকান্ত মজুমদার, তবে কি তার সঙ্গে যোগ রয়েছে কালীঘাটের? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে নতুন করে এই প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনে। সম্প্রতি রাজ্যের বালি দুর্নীতি নিয়ে একযোগে রাজ্যের 22টি জায়গায় তল্লাশি করেছেন ইডি। আর তারপরেই সুকান্ত মজুমদারের এক বিবৃতিতে উঠে এসেছে বেশ কিছু দুর্নীতির প্রসঙ্গ, যেখানে 1971 সাল নাগাদ তৈরি হওয়া ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের লিমিটেডের বিরুদ্ধেও বেশ কিছু অনিয়মের অভিযোগের পাশাপাশি পদ অবলুপ্তির এক দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন। নির্বাচন নিয়ে তদন্ত যখন করছে তখন আমি ইডি এবং তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে কতগুলি চাঞ্চল্যকর তথ্য দিতে চাই। এই যে বালির যে পসরা দেয়া হয় বা টেন্ডার দেয়া হয়, সেই টেন্ডার আগে প্রত্যেক জেলায় দেয়া হতো। হঠাৎ করে তৃতীয়বার ভোটে জেতার পর পশ্চিমবঙ্গের যে কর্পোরেশন, যেটাকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে জানি, WBMDTCL, যার মূল কাজ ছিল মিনারেল সংক্রান্ত সমস্ত কাজ করা, কিন্তু তৃতীয়বার ভোটে জেতার পর সমস্ত নদীর এই বালির ব্যাপারটাকে সেন্ট্রালাইজ করার জন্য WBMDTCL এর হাতে
এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা তুলে দেয়। এবং এক্ষেত্রে মনে রাখবেন একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে এই সংস্থা তৈরি হয়েছিল 1971-72 সালে, এবং সেই 1971-72 সালে ম্যানেজিং ডাইরেক্টর এবং তার সাথে চেয়ারম্যান দুটো আলাদা পদ থাকতো। চেয়ারম্যান আলাদা হতেন, ম্যানেজিং ডাইরেক্টর আলাদা হতেন। বিশেষ কারণে এই দুটোকে মার্চ করে দেওয়া হয়। চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর পদে একজন আইএস কে বসানো হয়। সেই আইএস এর নাম পিএমকে মোহন গান্ধী। পাশাপাশি এই সংস্থার বর্তমান চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টরের বিরুদ্ধে এক রাশ অভিযোগের প্রসঙ্গ তুললেন তিনি। তার দাবি, আমার কাছে বিশ্বস্ত সূত্রের খবর এসছে এনার সক্রিয় সহযোগিতায় নিজের নামে, এবং এই বালি প্রচার হয়েছে সক্রিয় সহযোগিতা এনার, এবং নিজের নামে এবং এনার বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিভিন্ন সম্পত্তির অভিযোগ উঠেছে বিভিন্ন কর্নার থেকে। তার তদন্ত করে দেখা উচিত সঠিক। এই দাবি করতে করতেই ওই সংস্থার বর্তমান চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর পিএমকে মোহন গান্ধীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসছে এই ভদ্রলোক মোহন গান্ধী সাহেব তার নিজের নামে, নিজের শালা এবং শালীর নামে এবং ভাইজির নামে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে। কলকাতাতে আছে, নিউ টাউনে আছে, কোয়েম্বাটুরে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে এবং অস্ট্রেলিয়াতেও আছে বলে আমরা খবর পাচ্ছি। শুধু তাই নয়, এনার সাথে রাজু মিশ্রা বলে আরেকজন আইএস অফিসারের নাম উঠে এসছে, যিনি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে একটা ট্রিপ করে গেছিলেন, যে অস্ট্রেলিয়াতে কিভাবে এই যে পয়সা, বালির পয়সা, সেই পয়সাকে কিভাবে গ্যারাজ করা যাবে সেই তথ্য সন্ধান করতে, তার খোঁজ খবর নিতে। আর এখানেই তিনি বলেন এক নতুন ধাঁধার কথা, যেখানে তিনি দাবি করলেন জিডি মাইনিং এর অন্যতম অংশীদার অরুণ সারাফ, যার বাড়ি এবং অফিসের সম্প্রতি বালি দুর্নীতির অভিযোগে হানা দিয়েছিল ইডি সদস্যরা, তার সঙ্গে যোগ রয়েছে কোনো এক অরোরা নামে ব্যক্তির। এমনই নাকি সূত্র মারফত জানতে পেরেছেন তিনি, আর এই অরোরাই নাকি রাজ্যের শাসক দলের এক শীর্ষস্থানীয় নেতার ঘনিষ্ঠ। জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড যার উপরে চলছে এই সমস্ত তদন্ত, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অরুণ সারাফ কোনো একজন অরোরার খুব কাছে। সেই অরোরা বাংলার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় হয় সেটা আপনাদের জন্য কুইজ কন্টেস্টের জন্য রাখলাম। আপনারা খোঁজ নিন কে এই অরোরা সাহেব, যার পরিবারের সাথে আমাদের বাংলার অন্যতম মুখ্য রাজনৈতিক পরিবারের বৈবাহিক সম্পর্ক আছে। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এবং এই ভদ্রলোক অর্থাৎ জিডি মাইনিং এর যিনি সারাফ সাহেব আছেন, আমার কাছে খবর যে বিভিন্ন ডিএম অফিসের কর্মচারীদেরকে এই বালি তোলাবাজি করার জন্য, বালি থেকে টাকা তোলার জন্য, পাচার করার জন্য তাদেরকে ধমকানো চমকানো করত। এবং আমাদের অ্যাসেসমেন্ট, বিভিন্ন সরকারি সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, 20,000 কোটি টাকার রেভিনিউ এর মাধ্যমে রাজ্য সরকার লস করেছে। কিন্তু ভাগ বাটরা হয়ে গেছে অফিসারের নামে। এই যে দুই অফিসারের নাম বললাম, তাদের তদন্ত হওয়া উচিত, তার আত্মীয় স্বজনের তদন্ত হওয়া উচিত, এবং তার সাথে সাথে এই যে অরোরা সাহেবের নাম বললাম, সেই অরোরা সাহেবের আত্মীয় কোন নেতা তারও খোঁজ খবর করা উচিত। যদিও এই ধাঁধার উত্তর খুঁজে পায়নি রাইজিং বাংলা, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি কালেঘাটের সঙ্গে কোনোভাবে যোগ রয়েছে এই অরোরার? সময় হয়তো এর উত্তর দেবে, হয়তো বা কোনোদিন ইডি এই প্রশ্নের উত্তর খুঁজে বার করবেন। গায়ে কালো সাফারি, গলায় ঝোলানো আইডি কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়লো একদল বাউন্সার। পরীক্ষার্থীদের তল্লাশি করলো, কিন্তু অনুমতি কার? কমিশনের গাইডলাইন ভেঙে কিভাবে কেন্দ্রে ঢুকলো এই যুবকেরা? এসএসসি পরীক্ষার দিন দুর্গাপুর মাইকেল মধুসূদন কলেজে চরম বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। কলেজ কর্তৃপক্ষ জানেনই না কিছুই। অন্যদিকে তৃণমূল বলছে রাজনীতি করছে বিরোধীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এসএসসির মতো স্পর্শকাতর পরীক্ষার দিনে এই নিরাপত্তা বিভ্রাট কি শুধুই কাকতালীয়?
রবিবার মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক ছড়ালো। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল কালো সাফারি পরা, গলায় আইডি ঝোলানো একদল যুবককে, যারা নিজেদের বাউন্সার বলে পরিচয় দিয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তোলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। তিনি জানতে চান কার অনুমতিতে বাউন্সাররা পরীক্ষা কেন্দ্রে ঢুকলো এবং নিরাপত্তা তল্লাশির দায়িত্ব নিল। কমিশনের গাইডলাইন অনুযায়ী শুধুমাত্র পুলিশ, হোমগার্ড বা অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি গার্ডদেরই এই দায়িত্বে রাখা যায়। অথচ এই যুবকদের পোশাক বা পরিচয়ে সেরকম কোনো বৈধতা ছিল না। কলেজ কর্তৃপক্ষ জানায় তারা এদের বিষয়ে কিছুই জানে না। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় স্পষ্ট বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোনো কাজ নেই, সেজন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে বিজেপি। দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছেন, আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগের থেকে ছিল, মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আমরা জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরিহারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন, সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন কীভাবে শোধ করবেন, এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন, এরাই বলছেন যে আর বাউন্সার, এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোনো মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীদের, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকলি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে, কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে। মালদা টাউন স্টেশনে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজ। মিজোরামের সায়রাং থেকে রাজধানী আনন্দ বিহারগামী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে নিয়মিত থামবে মালদাতেও। রবিবার আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা দেখিয়ে স্টপেজের সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, বিজেপি নেতৃত্ব এবং রেল আধিকারিকরাও। এই গুরুত্বপূর্ণ সংযোজনে খুশি মালদাবাসী। মালদার রেল যোগাযোগের যুক্ত হলো নতুন পালক। মিজোরামের সায়রাং থেকে আনন্দ বিহারগামী দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন এবার থেকে মালদা টাউন স্টেশনে থামবে। রবিবার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি নেতা নীলাঞ্জন দাস ও রেল কর্তৃপক্ষ। এর আগেই মালদা তেজস রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেয়েছিল। দ্বিতীয় রাজধানী এক্সপ্রেসের স্টপেজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ খগেন মুর্মু। আমাদের যে সারা দেশের ক্ষেত্রে একটা খুশির খবর, আর বিশেষ করে আজকে আমরা মালদায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মালদার বিশেষ করে লোকেদের ক্ষেত্রে, মালদার যাত্রীদের পক্ষে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পার্শ্ববর্তী আমাদের বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যের সমস্ত মানুষগুলো যারা আমাদের এই মালদা টাউন স্টেশন থেকে, এখান থেকে যারা দূরপাল্লার ট্রেন ধরতে আসেন, বিশেষ করে আমাদের আমরা জানি যে দক্ষিণ ভারতের যে ট্রেনগুলো যায় এই মালদার উপর দিয়ে যায়। আমরা কলকাতাগামী যে সমস্ত ট্রেন, সেটাও হচ্ছে মালদাতে সবচাইতে বেশি পাওয়া যায়। সুতরাং যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, সবার প্রিয়, সকলের কাছের মানুষ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি যেভাবে সারা দেশকে যে রেল কানেক্টিভিটি বা আমাদের যে উড়ান কানেক্টিভিটি এবং জলপথ কানেক্টিভিটি বা রোড কানেক্টিভিটি, এটাকে যেভাবে তিনি আজকে সারা দেশের মানুষের কাছে আজকে উপহার হিসেবে তুলে ধরছেন, আমরা এই দীর্ঘ 11 বছরে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে যে আমরা মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে আমরা দেখছি অনেকটাই তিনি যে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করেছেন। আমরা আজকে যেটা হচ্ছে সেই মিজোরাম থেকে, যে সায়রাং থেকে একটা ট্রেন গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যে আমাদের ঝান্ডা দেখিয়ে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন। যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে।
আমরা এই সময়ের মধ্যে এই 2 বছরে আমরা দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে, যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ, যে এখান থেকে 2টো রাজধানী এক্সপ্রেস চলছে, একটা তেজস রাজধানী আর একটা হচ্ছে যা সাইরন থেকে আসা আর একটা রাজধানী। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘিরে চলা বিতর্কে এবার সরাসরি নাম করে বামপন্থীদের কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বিস্ফোরক দাবি, যাদবপুরকে ধ্বংস করেছে সিপিএম, এসএফআই এবং আলট্রা কমিউনিস্টরা। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিষিদ্ধ জিনিস উদ্ধারের প্রসঙ্গ টেনে তুলে প্রশ্ন তুললেন, আইন মানে না ওরা। বামেরা যদিও এই অভিযোগ মানতে নারাজ, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যাদবপুরে রাজনৈতিক প্রভাব কি পড়ছে শিক্ষার পরিবেশে? যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সিপিএম ও এসএফআই কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বামেরা রাজ্যে 34 বছরের শাসনকালে যেমন ধ্বংসাত্মক কাজ করেছে, এখন যাদবপুরেও ঠিক তাই করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা সিপিএম, এসএফআই আর আলট্রা কমিউনিস্টরা শেষ করে দিয়েছে। বামেরা কোনো গঠনমূলক কাজ করতে পারে না, সবসময় ধ্বংসাত্মক কাজের সঙ্গে যুক্ত থাকে। যাদবপুরে এরা আইন মানে না। তিনি আরো দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক নিষিদ্ধ জিনিস পাওয়া গিয়েছে, আর তার সঙ্গে সরাসরি যুক্ত সিপিএম ও এসএফআই এর ছাত্ররা। যাদবপুরটা এই এসএফআই, সিপিএম আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল, যাদবপুর শেষ করে দিল। যাদবপুর একটার পর একটা ঘটনা শুধু যাদবপুরে। আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু হয়। এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি, ডিস্ট্রাকটিভ কাজ করেছে। কলকাতা হাইকোর্টে তো ওদেরই সিপিএম এর লোকরা তো মামলা করেছিল না, যে ইউনিয়ন অফিস যেন বন্ধ করে দেয়। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল সব ইউনিয়ন অফিস বন্ধ করে দেয়। সেই ইউনিয়ন অফিসে করে এসএফআই ছেলেরা এরকম তাণ্ডব নৃত্য করলো। 34 বছরের সিপিএম যে ভূমিকা ছিল, যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা। এরা আনকন্ট্রোল, এরা কাউকে মানবে না, কিচ্ছু করবে না। অথচ যাদবপুর ইউনিভার্সিটি কত সুন্দর ইউনিভার্সিটি, একটা সারা ভারতবর্ষের বড় জায়গাতে আসে রেজাল্ট, শুধু 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। পুজোর আগে ভাঙা রাস্তা মেরামতে মাঠে নেমেছে রাজ্যের পিডব্লিউডি দপ্তর। আসানসোলের কুলটিতে জোর কদমে চলছে জিটি রোড সংস্কারের কাজ। বর্ষার ক্ষত সরিয়ে উৎসবের ভিড়ে যাত্রীদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। প্রায় 9 লক্ষ টাকা ব্যয় কুলটি থেকে কাকরশোল পর্যন্ত রাস্তায় চলছে মেরামতির কাজ। রবিবার নিয়ামতপুরে দেখা গেল কাজের গতি। উপস্থিত ছিলেন পিডব্লিউডি আসানসোলের সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সুমনা সাহা। উৎসবের আগে জোর কদমে চলছে সড়ক সংস্কার কাজ আসানসোলে কুলটিতে। দীর্ঘদিনের বৃষ্টিতে রাস্তাঘাট বেহাল হওয়ায় পুজোর সময় দর্শনার্থী ও যাত্রীদের অসুবিধা এড়াতেই উদ্যোগ নিয়েছে রাজ্যের পিডব্লিউডি দপ্তর। রবিবার দুপুরে নিয়ামতপুর নিউ রোডের সংস্কার কাজের দৃশ্য ধরা পড়ে। উপস্থিত ছিলেন পিডব্লিউডি আসানসোল সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সুমনা সাহা। তিনি জানান, কুলটি থেকে কাকরশোল পর্যন্ত প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে জিটি রোড সংস্কার করা হচ্ছে। কাজ চলছে, যেহেতু আমাদের প্রায় 3-4 মাস কন্টিনিউ বৃষ্টির জন্য আমাদের রাস্তার অনেকটা পোর্শন খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে এই পোর্শনটা দেখছেন, এটা খুব ভাইটাল একটা পোর্শন। ইস্কো মোড় থেকে হচ্ছে ইস্কো মোড় থেকে যে গাড়ি, ইস্কোর ওদিক থেকে গাড়িগুলো আসে, লোডের গাড়িগুলো, সেটা চিত্তরঞ্জন রোড দিয়ে যায়। এবার এই পোর্শনটা আমাদের বেশি খারাপ হয়েছে, তো এই পোর্শনে আমাদের কাজটা চলছে। প্লাস হচ্ছে আরও যে ছোটো ছোটো রিপেয়ার পর্বতগুলো আছে, সেগুলো আমাদের এর মধ্যে রিপেয়ারিং হবে। সেটা আমার প্রায় থেকে প্রায় কাকরশোল অবধি এই পোর্শনের কাজটা এই মানে কন্ট্রাক্টটা আছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।